আজ আমি শোনাব স্বনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাম ডুবুরি। বড়ই মর্মস্পর্শী গল্প, শুনুন। আঁচিয়ে এসে ঘরে ঢুকতেই থমকে গেল টুনু। বাঁশের মাচার ওপর বিছানায় মাথা গুঁজে মা কাঁদছে। একটু আগে তাদের খেতে দিয়ে মা পুকুরে গিয়েছিল স্নান করতে। এখনও মার শাড়িটা ভেজা। মাটির মেঝেটা শাড়ির জলে অনেকটা ভিজে গিয়ে কাদা কাদা হয়ে গিয়েছে। সেই কাদা মার হাঁটুর কাছে আর গোড়ালিতে লেগে আছে। মেঝেতে বসে উঁচু হয়ে ময়লা কাঁথা আর শাড়ির পাট ছিঁড়ে তৈরি করা চাদরের বিছানায় মুখ গুঁজে মা ফুলে ফুলে কাঁদছে। মাকে কাঁদতে এই প্রথম দেখছে না টুনু। বাবার সঙ্গে ঝগড়া হলে কিংবা বাবা মারলে মা চিৎকার করে সারা কলোনিকে জানিয়ে কাঁদতে বসে, কিন্তু এইভাবে ফুলে ফুলে নিঃশব্দে কান্নাটা অন্য রকম। টুনু ভয় পেয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল তার। টুনু ফিসফিস করে ডাকে, মা, ও মা, মা। মা উত্তর দেয় না। টুনু আস্তে আস্তে মার কাছে এগোয়। মা, কান্দো কেন গো? কী হয়েছে? কান্নার সঙ্গে সঙ্গে মার খালি পিঠের পাতলা চামড়া ভেদ করে পাঁজরের হাড়গুলো গিরগির করে উঠছে। টুনু চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ প্রায় চিৎকার করে উঠে সে বলল, কি হয়েছে কও না কেন? প্রায় সঙ্গে সঙ্গে মার কান্না থেমে যায়। সোজা হয়ে বসে মা। ভেজা মাথার চুল থেকে কেঁচোর মতো মোটা মোটা ধারায় জল এঁকে বেঁকে নেমে চোখের জলের সঙ্গে মিশে হাড় উঁচু শুকনো মুখের থুতনিতে এসে টুপটাপ করে ঝরে পড়ছে। টুনু চেয়ে থাকে। মার গলার কাছটা ফুলে ফুলে উঠছে। ফোঁপাতে ফোঁপাতে চোখের জল হাত দিয়ে মুছে মা বলে, কিছু হয় নাই, চিক করে দিস না। কিছু হয় নাই? তবে কান্দো কেন? কি হয়েছে কও না আমারে? কইলাম তো কিছু হয় নাই। খাইছস নি ব্যাট বইরা? টুনু এগিয়ে গিয়ে মার কাছে দাঁড়ায়। তারপর সোজা হয়ে মার চোখের দিকে তাকিয়ে 12 বছরের টুনু বিজ্ঞের মতো বলে, কি হয়েছে কও না আমারে? চুপ চুপ, হাসতে, কেউ যেন শোনে না। মা তাড়াতাড়ি চাপা গলায় বলে, তোর বাবাই টের পাইলে কিন্তু আস্ত রাখবো না। দুলটা পুকুরে হারাইছি। টুনু বুঝতে পারে, কেননা সে পরিষ্কার দেখতে পাচ্ছে মার বাঁ কানের লতিটা শূন্য। ওখানে একটু আগেও ঝকঝকে সোনার দুলটা দুলছিল। যদিও মাকে খুব বেমানান লাগছিল। হাড় উঁচু মুখ, প্রায় ন্যাকড়ার মতো জ্যালজেলে ময়লা শাড়ি আর রুক্ষ তেল না দেওয়া চুলের সঙ্গে দুলটার কোনো মিল ছিল না। কাল রাতেও বাবা ঠাট্টা করে বলেছে, গোবরে পদ্ম ফুল, মানুষের যেমন দুল চাই, দুলেরও হেমন মানুষ চাই, সাইজলেই হয় না গো মাইজা বউ। এসব কথায় মা রেগে গিয়েছিল খুব। রাগ করে বলেছিল, হ গো হ, শরীরটা যে গেছে, এই দোষটা আমারে না দিয়া শান্তি পাও না। মাইয়া মানুষ পালতে গেলে মুরাদ লাগে, বুঝলানি? কয়টা রোজগার করো তুমি যে শরীর তুইলা কথা কও? কিন্তু ঝগড়াটা শেষ পর্যন্ত খুব সাংঘাতিক হয়নি, কারণ কাল সুভাষ পল্লীর হারান জ্যাঠার মেয়ে লতিদির বিয়েতে গিয়েছিল দুজন। তা না হলে কিভাবে মার একটা একটা গয়না নিয়ে বিক্রি করে সংসার খরচ চালিয়েছে বাবা, সেই কথা না বলে এবং বুক চাপড়ে না কেঁদে মা থামতো না। কাল রাতে মা তার বহু পুরনো লাল রঙের ওপর সাদা জরির তারাফুল তোলা বেনারসিটা পরে বাবার সঙ্গে লতিদির বিয়েতে গিয়েছিল। বিয়ের নিমন্ত্রণে গেলেই মা বেনারসিটা পরে, আর কানে ওই দুলজোড়া। এছাড়া মার আর ভালো পোশাক নেই, গয়নাও নেই, শুধু হাতে কয়েক গাছা ব্রোঞ্জের চুড়ি ছাড়া। কাল রাতে বিয়ে বাড়ি থেকে ফিরে এসে মা আর দুলজোড়া খুলে রাখেনি। কাল রাতে মার মুখটা হাসি হাসি ছিল, বাবার মেজাজও ভালো ছিল, কিন্তু আজ ভাবতেই টুনুর গাটা শিরশির করে। রোগা হাড় বের করা মায়ের দিকে তাকায় টুনু, বলে, ভালো কইরা খুঁজা দেখছুনি?
অন্য কোনোখানে পড়ে নাই তো? মা চাপা গলায় বলে, চুপ, আস্তে কথা কইতে পারস না? বুলকি আর পানু যদি শুই না ফেলায়। টুনু রান্নাঘরের দিকে তাকায়। দরজা দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু বেড়াগুলো পুরনো হয়ে ভেঙে গেছে এই দিকটায়। পানুর ডোরাকাটা শার্ট আর বুলকি সবুজ রঙের ফ্রকের অংশ দেখতে পায় সে। না, শুনবো না, ওরা এখনো পাক ঘরে খাইতে আছে। শয়তান দুইটা, শুনলেই বাপের কানে লইয়া তুলব। বাবার ভয়ে মা সিটিয়ে যাচ্ছে যেন। মার চোখের পাতাগুলো পড়ছেই না। টুনু চুপ করে থাকে। বাবাকে সে চেনে, খুব ভালো করেই চেনে। চারদিকে সব কিছুর ওপর বাবা যেন সব সময় ক্ষেপে আছে। টুনু একবারের বেশি দুবার ভাত চাইলেই বাবা চিৎকার করতে থাকে, শোয়াশার গিলা খাসি হইতাছ, লেখাপড়ার নামে তো লবডঙ্কা। জাগো লেখন পড়ন হয়, তারা স্যার শোয়াশার চাউলের আহার করে না। কিংবা কখনো কেউ কোনো জিনিস ভেঙে ফেললে বাবা বলে, কিরে বাসি, ঠাকুরদার জমিদারির জিনিস পাইছ নাকি, নির্বৈশার পোড়ান মুখা। বাবার রুদ্র মূর্তির কথা মনে পড়তেই টুনু শিউরে উঠল। আস্তে আস্তে বলল, আর একবার খুঁজা দেখবা না? মা বলে, আর একবার খুঁজুম, তুইও দেখি আমার লগে। একটু চুপ করে থেকে আবার বলে, ঘাটে কেউ নাই এখন, একলা ডুব দিতে ডর লাগে। টুনু মনে মনে হাসে। মা সাঁতার জানে, কিন্তু ডুব দিতে মার ভীষণ ভয়। ঠিক দুপুর, নিস্তরঙ্গ সবুজ জল, কয়েকটা শুকনো পাতা জলের ওপর ভাসছে। খুব নির্জন চারদিক, কেউ কোথাও নেই। টুনু বলে, কোনখানে? কাটা সুপুরি গাছ আর বাঁশ দিয়ে তৈরি করা সিঁড়ির তৃতীয় ধাপে পা দিয়ে মা ইতস্তত করে, চারদিকেই সন্দেহের দৃষ্টিতে তাকায়। টুনু আবার বলে, কোনখানে মা? মাঝখানের জলটা সবুজ আর ঘাটের কাছে ঘোলা। ঘোলা জলের দিকে তাকিয়ে মা বলে, এইখানেই পড়ছে, কিন্তু। মা ঠিক কোমর জলে দাঁড়িয়ে আছে, পা ঘষে ঘষে খুঁজছে দুলটাকে। মা আর এক ধাপ নামল। জলের দিকে নিবিষ্টভাবে তাকিয়ে আছে মা, কিন্তু জলটা ঘোলা, কিছু দেখতে পাচ্ছে না। হ্যাঁ মনি কপাল, দুল কি পাউন যাইব, 3 আনি আর 3 আনি, এই 6 আনি সোনাই আসিল ঘরে, পোড়ার কপালে 6 আনির 3 আনি গেল। ঠিক গলা জলে দাঁড়িয়ে মা বলে, ইচ্ছা করে বাকি 3 আনিও উদ্দামাইরা ফেলাইয়া দি। কচু গাছের পাতা হাওয়ায় দুলে টুনুর পায়ে লাগে, কেমন সুরসুর করে যেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মাকে দেখে টুনু। জলগুলো গোল চাকতির মতো মার চারিদিকে বিস্তৃত হয়ে যাচ্ছে। মার মাথাটা এক টুকরো কাঠের মতো জলের ওপর ভাসছে। মার থুতনির কাছে জল এখন। হঠাৎ মা চিৎকার করে, এই যে কি জানি একটা পায়ে লাগলো রে। মা ডুব দেয়, ছলাৎ করে খানিকটা সবুজ জল ফেনা তুলে সরে যায়। টুনু এক লাফে ঘাটের কাছে এগোয়। জলের ঠিক ওপরের ধাপে কুঁজো হয়ে হাঁটুতে হাতের ভর দিয়ে তাকিয়ে দেখে মার সাদা শাড়িটা সবুজ জলের ভিতরে মাছের মতো ডুবে যাচ্ছে। টুনু দম বন্ধ করে থাকে। কিছুক্ষণ জলটা অল্প ঢেউ তুলল। টুনু তাকিয়েই রইল। হুশ করে মাথা তুলল মা। মার হাতের চিটোয় ছোট্ট একটা লোহার স্ক্রু। হাসি পায় টুনুর, কিন্তু হাসে না। মার মুখটা এখন আরও সাদা। মা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে এখন। স্ক্রুটা খুব জোরে আরও গভীর জলের দিকে ছুঁড়ে দেয় মা। ক্লান্ত সুরে বলে, বুলকি আর পানু ইদিক পানে আইলে কইস কিন্তু, আমি আর একটু খুঁজি। আচ্ছা, জবাব দেয় টুনু। চারদিকে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। মার সরু রোগা দেহটা আরও গভীর জলের দিকে সরে যাচ্ছে ঢেউ তুলে। ডিঙি নৌকোর মতো স্বচ্ছন্দ গতি, দুপাশে সরু রেখার মতো ঢেউ তুলে জল কেটে এগিয়ে যাচ্ছে। আর দূরে যাইও না মা, টুনু চিৎকার করে বলে। ভয় করে তার। আরে ডরস কেনে? গাংপাড়ের মাইয়া আমি, এত সহজে ডুবুম না, মা বলে। জলের ওপর দিয়ে তার গলার স্বরটা কাঁপতে কাঁপতে এলো। খুব ক্লান্ত স্বর,
জলের জন্যেই বোধহয় ঠিক কাশির মতো শব্দ হলো। জলের নিচে মাকে আর দেখা যাচ্ছে না এখন। তবু টুনু চোখ দুটো স্থির করে পলক না ফেলে তাকিয়ে রইল। চোখ দুটো কড়কড় করে, তার চোখে জল আসে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ ঘষে টুনু, তারপর আবার তাকায়। এবার প্রথমে মার হাত দুটো সরু দুটো কাঠির মতো জলের ওপর ভেসে উঠল, তারপর মাকে দেখা গেল। টুনু নিঃশ্বাস ফেলে নড়ে চড়ে দাঁড়ায়। মা চিত হয়ে পা দিয়ে জল কাটে, চিত সাঁতার দিয়ে পাড়ের দিকে এগোতে থাকে। টুনু বুঝতে পারে যে মা আর দম পাচ্ছে না। পাড়ে এসে কাদার মধ্যে সুপুরি গাছ আর বাঁশের সিঁড়িতে বসে হাঁপাতে থাকে মা। শাড়িটা কাদায় মাখামাখি। আর পারি না, ভীষণভাবে হাঁপাতে হাঁপাতে মা বলে। দম পাই না আর, পুরা কপাইলা দুল, শরীরটায় পিছা মারে। আমি একবার দেখুম মা। দূর, জলে নামলে ঠান্ডা লাগবো তোর। আরে কপালে নাই ঘি, ঠকঠকাইলে হইব কি? খুব ক্লান্ত সুরে মা বলে। মার সরু ঘাড় আর ঘাড়ের ওপর 3টে ঢিবির মতো উঁচু হাড় দেখতে পায় টুনু। মার জন্য কেন যেন ভীষণ কষ্ট হয় তার। মা। টুনু মার খুব কাছে এগিয়ে গিয়ে মার পাশেই উবু হয়ে বসে চাপা গলায় বলে, পরাণ মাঝিরে ডাকুম একবার। কি হইব হ্যারে ডাইকা? একবার খুঁজা দেখব। পয়সা নিব না, তখন পয়সা পামু কই? একটু চিন্তা করে টুনু, বলে, বেশি লাগবো না, দুলটা যদি পাউন যায়। দে একবার খবর। বেশি জানাজানি হইলে কিন্তু আমার কপালে কষ্ট আছে। মা খুব আস্তে আস্তে বলে। জল থেকে পা দুটো টেনে আনে মা। পা দুটো ভেজা, পায়ের পাতার নিচের চামড়াটা সাদা কোঁচকানো, কাদার মতো নরম। মা একটা হাত উঁচু করে টুনুর দিকে বাড়িয়ে দিয়ে বলে, একবার ধর তো আমারে টুনু, শরীরটা যেন কাঁপে আমার। টুনু মাকে ধরে। সোজা হয়ে দাঁড়াতে পারে না মা, পা দুটো থরথর করে কাঁপছে, মাথাটা নুয়ে পড়ছে সামনের দিকে। ওয়াক! হিক্কা ওঠে মার। খানিকটা হলুদ জল বেরোয় মুখ দিয়ে। তারপর মা হাঁফাতে থাকে। টুনু চিৎকার করে, কি হয়েছে গো তোমার মা? মা এবার তার কাঁধে ভর দেয়। কিছু না, কিছু হয় নাই, সারাদিন খাই নাই তো কিছু, পিত্তি পড়ছে। ঘরে গিয়া একটু শুইয়া থাকলেই সারব। তোমারও মাথা খারাপ, এই শরীর লইয়া কেউ জলে ডুবায়? টুনু বলে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় যেন। কিন্তু দুলটা? হাঁপাতে হাঁপাতেই বলে, আমার বিয়ার দুল তোর বাবাই দিছিল, বড় শখের দুল রে, সব তো গেছে, এই দুল জোড়াই আসিল। মা কাঁদতে থাকে আর হাঁপাতে থাকে আর কাঁপতে থাকে। টুনু ধমক দেয়, কান্দনের কি হয়েছে? বাবাই ট্যার পাউনের আগেই দুল পাইয়া যাইবা, অখন গিয়া শুইয়া থাকো, আমি পরাণ মাঝিরে একবার খবর দেই। মাকে ধরে খুব সাবধানে আস্তে আস্তে চলতে থাকে টুনু। উঠোনের আগলটা হাত বাড়িয়ে ধরে মা বলে, তুই এইবার মাঝির কাছে যা, আমি একলাই ঘরে যাইতে পারুম। তারপর ঘরের দিকে তাকিয়ে দুর্বল স্বরটায় যতদূর সম্ভব জোর দিয়ে মা ডাকে, বুলকি রে, পানু রে, এদিকে আইয়া ধর দেখি আমারে একটু। টুনু বলে, শয়তান দুইটা পাড়া বেড়াইতে বাইর হইছে বোধ হয়। মাকে ধরে মাটি ল্যাপা দাওয়ায় বসিয়ে রেখে টুনু পরাণ মাঝিকে ডাকতে যায়। পরাণ মাঝি পুকুর থেকে চোখ ঘুরিয়ে টুনুর দিকে তাকালো, একটু হেসে বলল, না কর্তা, টানাই হইব না, পুরা একখানা টেহা দিলে নামতে পারি জলে। কেন মাঝি, জল দেখা ভয় পাইলা নাকি? মনে মনে যেন একটু রাগ করেই বলে টুনু। দৈত্যের মতো প্রকাণ্ড চেহারা নিয়ে লোকটা হাসছে। ভয়? কত পদ্মা মেঘনা পার হইলাম কর্তা, অখন হালার পুষ্করণীরে ভয়ে। দিয়েন কর্তা, 12 আনাই দিয়েন। পরাণ মাঝি মাথার গামছাটা খুলে কোমরে জড়ালো। এবারে খালি মাথাটা দেখতে পেল টুনু। চুলগুলো প্রায় সাদা হয়ে এসেছে,
গালের খোঁচা খোঁচা দাড়িগুলো সাদায় কালোয় মেশানো। শরীরটা মস্ত বড় পরাণ মাছির, কিন্তু চামড়াটা ঢিলে কোঁচকানো। খাটো একটা কাপড় আঁট করে পরা। পায়ের অনেকটা দেখা যাচ্ছে, কেঁচোর মতো শিরাবহুল মোটা গোড়ালি, পাগুলো সরু সরু। খুব আস্তে আস্তে জলটাকে একটুও ঘোলা না করে মাঝি জলে নামতে লাগলো। গলা জলে দাঁড়ালো মাঝি। এক আঁটি বিচালির মতো সাদা মাথাটা জলে ভাসছে। হুশ করে ডুব দেয় মাঝি। অনেকক্ষণ পর ভেসে ওঠে। টুনুর দিকে তাকিয়ে মাথা নাড়ে, অর্থাৎ পাওয়া যায়নি। মুখ থেকে খানিকটা জল পিরিক করে ছুঁড়ে দিয়ে আবার ডুব দেয় মাঝি। পরাণ মাঝিকে কুশলী ডুবুরির মতো লাগে টুনুর। যেসব ডুবুরি সে বইতে পড়েছে একটুও ভয় না করে সমুদ্রের জলে ডুব দিয়ে ঝিনুক তুলে আনে, সেই ঝিনুকের ভিতরে মুক্তও দেখেনি টুনু, ডুবুরিও না। পরাণ মাঝিকে দেখে শুধু ডুবুরির কথা মনে হয়। পরাণ মাঝির মাথাটা এবার প্রায় মাছ পুকুরে ভেসে ওঠে। হাতের মুঠো থেকে খানিকটা কাদা ছুঁড়ে ফেলে পরাণ মাঝি আবার ডুব দেয়। সেই ছুঁড়ে দেওয়া কাদার মধ্যে কয়েকটা শামুক। এবার পাড়ের কাছে মুখ তোলে মাঝি, ভীষণভাবে হাঁপাতে হাঁপাতে বলে, না কর্তা, ঠিক কোনখানে পড়ছে হেইরে না জানলে হইব না। টুনু মনে মনে ভয় পায়, ব্যস্ত হয়ে বলে, এখানেই পড়ছে, তুমি আর একটু খুঁজা দেখো, ছানের সময় বেশি দূর যায় নাই মা। অনেকটা নেমে প্রায় পুকুরের তলায় মাঝি থেমেছে। টুনু দেখতে পায় মাঝি খুব সন্তর্পণে মাটিটা দেখছে। একটু পরেই জলটা আস্তে আস্তে ঘোলা হয়ে গেল, কাদা কাদা হয়ে গেল উপরটা। মাঝিকে আর দেখতে পেল না টুনু। অনেকখানি জল ছিটিয়ে মাঝি ভেসে উঠল আবার। এবার পাড়ের খুব কাছে। মুখ তুলে দম নেয় মাঝি, বলে, আর একবার দেখি কর্তা, মনে লয় পাইয়া যামু। কথাগুলো এক নিঃশ্বাসে বলতে পারল না, হাঁপাতে হাঁপাতে কেটে কেটে বলল, বলেই আবার ডুবে গেল জলের মধ্যে। পরাণ মাঝি ভেসে উঠল জলের উপর। ক্লান্ত হাতে জলে ধাক্কা দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো। তারপর সিঁড়ি ভেঙে উঠে এলো ওপরে। কর্তা, দম নেবার প্রাণপণ চেষ্টা করে মাঝি বলে, দেখেন তো এইগুলির মধ্যে আসে নাকি। কাদার মুঠোটা খুলে মাঝি তাকে দেখায়। টুনু কাদার দলাটা হাত বাড়িয়ে নেয়। খানিকটা কাদা, কয়েকটা পচা গাছের পাতা, একটু শ্যাওলা শামুক, আর কিছু নেই। টুনু নিঃশ্বাস ছাড়ল। না মাঝি, নাই তো এর মধ্যে। কোমরের গামছাটা খুলে মাটিতে বসে সেটা নিংড়োতে থাকে মাঝি। কপালে নাই কর্তা, কি করবেন। পরাণ মাঝির গলার স্বরটা যেন অনেক দূর থেকে আসছে। ঠিক এমনি ক্ষীণ স্বরে সে বলে, পারি না আর কর্তা। যখন মাঝি আসিলাম শরীরে জোর আসিল, একদমই নদীর তল থেকে মাটি উঠাইতাম, গাং পার হইতাম ভরা বর্ষায়। সেই দিন গেছে, এখন মাঝির নাম ঘুষাইয়া রিফিউজি হয়েছি। মাটিতে ফেলে রাখা ময়লা সাদা জামাটার পকেট থেকে বিড়ি বের করে পরাণ মাঝি ধরায়। এক মুখ ধোয়া টেনে বলে, আসিলাম পরাণ মাঝি, একটাকে মাইনসে চিনতে পারত। কুয়ার মধ্যে লাইমা ঘটি বাটি গলার হার তুলসি, অখনে এক বুক জলে ডুব দিতেই দম শেষ। বয়স বাড়ছে অখন, শরীরে আর হেই তাকত নাই, পেটে ভাত নাই কর্তা। মাঝি ধোয়া ছাড়ে আর পুকুর পাড়ে ভেজা মাটির ওপর দাঁড়িয়ে টুনু বাবার কথা ভাবে। বাবা ফিরে এলে যদি জানতে পারে, তবে মা আজ আর বেঁচে থাকবে না। গাটা শিরশির করে তার। বড় দুঃখী মা, টুনু ভাবে। মা বড় দুঃখী। লোহার মতো শক্ত হাত বাবার, রোমশ বুক, পেট। খালি গায়ে যখন উঠোনে কিংবা দাবায় বসে তামাক খায় বাবা, তখন তারা কেউ কাছাকাছি যায় না। মাঝে মাঝে যখন মাকে মারে বাবা, বিশ্রী গালাগাল দেয়, তখন মা কুঁই কুঁই করে ইঁদুর ছানার মতো কাঁদতে থাকে। বাবার প্রকাণ্ড দেহের দুটো হাতের ভিতর মাকে তখন ইঁদুরের মতোই ছোট্ট আর অসহায় মনে হয় তার। পরাণ মাঝি উঠে দাঁড়িয়ে জামাটা গায়ে দেয়, বলে,
সলিকর্তা কাইল আইয়া আর একবার দেখু মনে। টুনু জলের দিকে তাকায় এবার। সবুজ জল, ঘন শ্যাওলা। গায়ের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল সে ঘাসের ওপর। পানা পুকুরের জলে তার ছায়া পড়ল। টুনু তার ছায়ার দিকে তাকায়। রোগা লম্বাটে একটা ছেলের ছায়া। ছায়াটা জলের ভিতরে, একটা ডুবুরির মতো জলের মধ্যে থেকে ছায়াটা তাকে দেখছে। মায়ের কথা ভাবল সে, পরাণ মাঝির কথাও। আজ সন্ধেবেলা কিংবা অন্য কোনো দিন যখন বাবা টের পাবে, তখন মাকে বাবা মারবে, হয়তো এবার মেরেই ফেলবে। কেননা দুলটা সোনার, আর সোনা বলতে তাদের ঘরে ওই দুল জোড়াই। নিচু হয়ে জলটা দেখতে লাগলো টুনু। ইচ্ছে হলো একবার পরাণ মাঝির মতো ডুবুরি হয়ে খুঁজে দেখে দুলটাকে, কিন্তু সে সাঁতার জানে না। একটা পা বাড়িয়ে দিয়ে সিঁড়িতে রাখে সে। ঠান্ডা জলটা সুড়সুড়ি দেয় পায়ে। টুনু আর এক ধাপ নামে, আর এক ধাপ। হাঁটুর ওপরে জল এবার। টুনু নিচু হয়। ঘোলা জলটা এবার পরিষ্কার হয়ে গেছে। এখন সেই ঘন সবুজ রং। জলের নিচে অনেকটা দেখা যাচ্ছে। টুনু চোখটা বড় বড় করে তাকায়। চোখটা সরিয়ে আনে সিঁড়িগুলোর দিকে। একটা, দুটো, তিনটে সিঁড়ি স্পষ্ট, এবং তারপর আরগুলো ছায়ার মতো দেখা যাচ্ছে। সিঁড়িগুলো গুনতে শুরু করে টুনু। তারপর স্পষ্ট পরিষ্কার দেখে জলের নিচে চতুর্থ সিঁড়িটার ঠিক শেষে বাঁকা আর সুপুরি গাছের দড়ির বাঁধনটার কাছে সোনার দুলটার ছোট হুকটা চিকমিক করছে। কি আশ্চর্য! কেউ দেখতে পায়নি। টুনু মস্ত বড় বড় চোখে চেয়ে থাকে। বুকটা ঢিপ ঢিপ করে তার। টুনু ঝপ করে আর এক ধাপ নামল। কোমরের কাছে জল এবার। প্যান্টটা ভিজে গেল। ঠিক এই ধাপে দাঁড়িয়েই রোজ স্নান করে সে। এর বেশি নামতে তার ভয় করে। সিঁড়িগুলো উঁচু উঁচু, আর এক ধাপ নামলেই গলা জলে। কিন্তু দুলটা সে নিজেই তুলবে। চারদিকে তাকায় টুনু, কেউ নেই। আরও দু ধাপ নামলে দুলটা। টুনু পা বাড়ায়। গলা জল। টুনু নিঃশ্বাস টানে। পচা শ্যাওলা আর পানা পুকুর আর মাটির গন্ধ। টুনু পা বাড়ায়। ঝপ করে পরের সিঁড়িটায় পা রাখতে না রাখতেই টুনু ডুব দেয়। দুলটা হাতের কাছেই, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে টুনুর। সে মাথা তোলে। পায়ের নিচেই সিঁড়িটা, ওপরের ধাপ। গলা জলে দাঁড়িয়ে নিঃশ্বাস টানে টুনু। বুক ভরে বাতাস নেয়। দুলটা তাকেই তুলতে হবে। টুনু তাকায়। জলে ঢেউ, জল ছলছল করছে গলার কাছে। সেই ঢেউ আর সবুজ শ্যাওলার ভিতর দিয়ে দুলটা চিকচিক করছে। টুনু নিচু না হলে হাত পাবে না। ডুব দেয় সে। জলের ভিতর অন্ধকার, জলের ভিতরে সবুজ রঙের অন্ধকার। পায়ের তলা দিয়ে কি যেন একটা সরাত করে সরে গেল। বোধহয় মাছ। চমকে ওঠে সে। হাত বাড়ায় সে আরও এক ধাপ। মুখ থেকে বুদবুদ বেরিয়ে গাল ঘেঁষে জলের ওপরে উঠে যাচ্ছে। পরের ধাপে পা দেয় টুনু। নিচু, আরও নিচু হয়। আর মাত্র 1 বিঘত দূরে দুলটা। দম পায় না টুনু। বুকটা ফেটে যেতে চাইছে। কোমরের নিচের দিকটা হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে। তার মাথাটা নিচে। পরাণ মাঝির মতো হাত দুটো দুদিকে দোলায় টুনু, খুব তাড়াতাড়ি। দুলের কাছেই হাতটা এদিক ওদিক চলে যাচ্ছে। শেষবারের মতো দাঁতে দাঁত চাপে টুনু। দুলটা কাছেই, 2 আঙুলের মধ্যেই হুকটা। একটা হ্যাঁচকা টানে, সঙ্গে সঙ্গে দুলটা তার হাতের মুঠোয় এসে যায়। যেন অনেক ভার বুকে। টুনু মুঠো করা হাতটা বুকের কাছে চেপে ধরে। হাতের আঙুল আর চামড়া কেটে দুলটা যেন তার হাতের মধ্যেই বসে যাবে। সিঁড়িটায় পায়ের চাপ দিয়ে টুনু সরে যায়। কোন দিকে সে সরছে তা বুঝবার আগেই চোখে সূর্যের আলো লাগে। বাতাস, আহ! হা করে বুক ভরে নিঃশ্বাস টানে সে। হাত পায়ের সমস্ত গ্রন্থিগুলো শিথিল। কিন্তু তারপরেই আবার টুনু ডুবে থাকে। এক পলকের জন্য সে দেখতে পায় 10 দূরে ঘাট। ঘাটে কেউ নেই। সে অনেকখানি সরে এসেছে।
হাতের মুঠোয় দুলটা। প্রাণপণে হাত আর পা দিয়ে জলে আঘাত করে সে, তারপর ডুবে যেতে থাকে। হাতের মুঠোটা শিথিল হয়ে আসছে। গাঁটে গাঁটে অসংখ্য ফোঁড়ার যন্ত্রণা, সমস্ত শরীরটা শিথিল, হাত পা নাড়তে পারছে না সে। না, আর জোর নেই শরীরে, মুঠোটা আলগা হয়ে আসছে। প্রাণপণে চিৎকার করে গেল টুনু। মুখে জল ঢুকলো, টুনু ঢোক গেলে। জল তাকে ঘিরে যেন ঘুরছে, তাকে টেনে নিচ্ছে পাতালের দিকে। দম নেবার জন্যে সে হাঁ করে, জল ঢোকে মুখে। মাথাটা ডুবে যাওয়ার আগে হাত চারেক দূরে ঘাট দেখতে পায় সে। দেখতে পায় এক পাঁজা বাসন হাতে বিন্দু পিসি আসছে ঘাটের কাছে। তারপর জল আর পাতাল। ঝাঁকড়া মাথা বিরাট একটা দৈত্যের মতো কার মুখ যেন জলের ভিতরে। ঝপ করে একটা শব্দ, একটা চিৎকার। শেষবারের মতো ক্লান্তি, ঘুম আর অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে যেতে সে টের পায় তার শরীরটা আছড়ে পড়ল মাটিতে। বুকটা হালকা, আর ডান হাতের তেলোয় তার মুঠোর মধ্যে শিথিল আঙুলের ফাঁক থেকে গড়িয়ে পড়বার আগ মুহূর্তে দুলটাকে সে অনুভব করে। দুলটা আছে হাতেই। তারপর একটা ছুঁড়ে দেওয়া কালো চাদরের মতো অন্ধকার তাকে ঢেকে ফেলে। টুনু চোখ মেলে চায়। অল্প অন্ধকার, ঘরে আলো জ্বলছে। অনেক লোক তাকে ঘিরে, তার উপর ঝুঁকে দাঁড়িয়ে। মার মুখটা সবচেয়ে কাছে, মা কাঁদছে। আর অন্য সকলের ভিড়ের ভিতরে বাবা দাঁড়িয়ে, বাবার পাশেই বিন্দু পিসি। ঠিক দুপুরবেলায় জলের অনেক নিচে সে আর সোনার দুলটা একই সঙ্গে ডুবে যাচ্ছিল, মনে পড়ে যায় তার। টুনু চোখ বোজে, ক্লান্তি আর ঘুম। অনেকক্ষণ পরে সে আবার তাকায়। তার পাশে বাবা, আর কেউ নেই। লণ্ঠনের অল্প আলোয় বাবার মুখটা দেখতে পাচ্ছে সে। মুখটা তার উপরে ঝুঁকে পড়েছে। অল্প দাড়ি বাবার মুখে, কোমল শান্ত দুটো চোখ। বাবার রোমশ কঠিন একটা হাত আলতোভাবে তার কাঁধের ওপর, আর একটা হাত তার মাথার চুলের ভিতরে আঙুল বুলিয়ে দিচ্ছে। টুনু, তুই না রে, তোর দুধ আনছি, এই বলে মা তার শিয়রের কাছে বসে। মার চুলগুলো ছাড়া। আবছা আলো আধারেতে মার মুখটা দেখতে পায় সে। আর দেখতে পায় মার বাঁ কানের লতিটা আর শূন্য নেই, সেখানে ঝকঝক করে জ্বলছে দুলটা। মার মুখটা হাসছে, যেন ভাঙাচোরা হাড় উঁচু মুখটা বদলে গেছে হঠাৎ। খুব সুন্দর দেখাচ্ছে মাকে। মার মুখটা অনেক উঁচুতে, দুল দুটো যেন মুক্ত, যে মুক্ত সমুদ্রের অনেক নিচে থেকে কুড়িয়ে আনে ডুবুরিরা। টুনু নড়ে। না, উঠোস না, আমি তোরে ঝিনুক দিয়া খাওয়াইয়া দিতেছি। টুনু হাঁ করল। দুটো ঠোঁটের কোণে ঝিনুকটা আর মার কয়েকটা আঙুল। অল্প গরম দুধটা তার জিভ বেয়ে গলার কাছে নেমে এলো। হাসি পেল টুনুর, যেন সে অনেক অনেক ছোট হয়ে গেছে, যেন সে মার কোলে আর মা তাকে ঝিনুক দিয়ে দুধ খাইয়ে দিচ্ছে। খুব নম্র শান্ত গলায় বাবা বলে, কেমন আছোস রে বাবা? ভালো, ক্ষীণ কণ্ঠে জবাব দেয় টুনু। বাঘের বাচ্চা, বাবা বলে, বাঘের বাচ্চা তুই। বাবা যেন একটা কাচের ওপাশ থেকে কথা বলছে, গলার স্বরটা ক্ষীণ। বাবা যেন দুর্বল, কথা বলতে পারছে না। হঠাৎ টুনুর মনে হলো খুব সুন্দর তার বাবা, খুব সুন্দর। বহু পরিচিত পুরনো বাবাকে যেন চিনতে পারছে না। ছবিতে দেখা যীশু খ্রিস্টের মতো মুখ বাবার। ঘুমে জড়িয়ে আসে চোখ। এক মুহূর্তের জন্য তার মনে হয় মা, বাবা আর পরাণ মাঝি যেন একই রকমের দুঃখী, অসহায়, দুর্বল। তারা কেউ নিষ্ঠুর নয়। তারপর সুখী টুনু তার দুঃখী মা বাবার মাঝখানে থেকে তাদের শরীরের ওমের ভিতরে ডুবুরি হওয়ার স্বপ্ন দেখতে দেখতে, আর তার দুঃখী মা বাবা তার ছোট রোগা নরম শরীরে তাদের নিজেদের দেহের তাপ সঞ্চার করে দিতে দিতে
একটা বৃহত্তর কুল কিনারাহীন অথই অন্ধকারের সমুদ্রের ভিতরে পৃথিবীর আরও লক্ষ লক্ষ কোটি মানুষের সঙ্গে একই দুঃখ বেদনায় জ্বলতে জ্বলতে খুব ছোট্ট সোনার টুকরোর মতো সুখ স্বপ্নের দিকে চোখ রেখে আস্তে আস্তে ডুবে যেতে থাকে।